এর একটাও কি চীনের কোনো বন্ধু রাষ্ট্র? এই জায়গাটাই হচ্ছে আপনার রোহিঙ্গাদের আবাসস্থল। দক্ষিণ চীন সাগরের টোটাল সম্পদের পরিমাণটা কত? আমেরিকা স্ট্যান্ডস উইথ আসিয়ান। আসসালামু আলাইকুম, বিশেষ উত্তরণে আপনাকে স্বাগতম। ইন্দো প্যাসিফিক অঞ্চলের রাজনীতি পর্ব 3। আমরা পর্ব 1 এবং পর্ব 2-তে ইন্দো প্যাসিফিক অঞ্চলের পরিচয় এবং বিশ্বে যে পরাশক্তিগুলো রয়েছে আমেরিকা, চায়না, ইউরোপীয় ইউনিয়ন, এদের ইন্দো প্যাসিফিক অঞ্চলে যে স্ট্র্যাটেজি এই সম্পর্কে আমরা আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব ইন্দো প্যাসিফিক অঞ্চলের অন্যতম একটা বড় সংকট, যে সংকটটির নাম হচ্ছে দক্ষিণ চীন সাগর সংকট। এই দক্ষিণ চীন সাগর সংকটটা হচ্ছে মোটামুটি বিশ্ব রাজনীতির সবচেয়ে আলোচিত বিষয়, কারণ দক্ষিণ চীন সাগরে অবস্থান করতেছে কোন দেশ সেটা আমরা সবাই জানি, চীন। এবং চীনের ঠিক এই সাইডটাতে রয়েছে ইউএসএ। আর এই দক্ষিণ চীন সাগর পুরোটা অঞ্চল জুড়ে চীনের আধিপত্য বিস্তার, এবং এই অঞ্চলের যে অন্যান্য দেশগুলো রয়েছে যেমন মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন্স, ব্রুনাই, থাইল্যান্ড, এইসব দেশগুলোর সাথে চীনের যে সমস্যা, এই সমস্যায় আমেরিকার এন্ট্রি, সাথে করে আমেরিকার সাথে এখানে রয়েছে অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়ার এন্ট্রি, সাথে আমেরিকা অস্ট্রেলিয়ার বন্ধু রাষ্ট্র এখানে রয়েছে ইন্ডিয়া, ইন্ডিয়ার এন্ট্রি। তো সব মিলিয়ে যে দক্ষিণ চীন সাগরটাই হয়ে গেছে রাজনীতির মূল। অর্থাৎ ইন্দো প্যাসিফিক অঞ্চল রাজনীতি তো অনেক গুরুত্বপূর্ণ একটা অঞ্চল। এই অঞ্চলের মধ্যে সাব অঞ্চল হিসাব করি তাহলে দক্ষিণ চীন সাগরটা হচ্ছে আরো বেশি আলোচিত বিষয়। আচ্ছা, তাহলে আজকের আলোচনার মধ্যে আমরা পুরোপুরি দক্ষিণ চীন সাগর সংকটটা ডিটেইল আলোচনা করব। তো আশা করি এখান থেকে আপনারা অনেক কিছু নতুন কিছু শিখতে পারবেন। তো আপনাদের জন্য এটা খুব উপকারী একটা ক্লাস হবে বলে আমি বিশ্বাস করি। আচ্ছা, তাহলে এখানে আমরা কি কি শিখবো? যে দক্ষিণ চীন সাগরের পরিচয়, দক্ষিণ চীন সাগরটা কোথায় রয়েছে, এর আশেপাশে কারা রয়েছে, কোন সাগরে দক্ষিণ চীন সাগর, কোন মহাসাগরের পার্ট দক্ষিণ চীন সাগর, এই সব নিয়ে আলোচনা করব। আর এই অঞ্চলের প্রণালী সম্পর্কে আলোচনা করব, কারণ এই অঞ্চলেও কয়েকটা প্রণালী রয়েছে। তো প্রণালীগুলো এখান থেকে আমরা দেখব। দক্ষিণ চীন সাগরের ভূকৌশলগত গুরুত্ব, মানে কেন দক্ষিণ চীন সাগরটা এত বেশি আলোচিত বিষয়, এইটাও কিন্তু আমরা এখান থেকে দেখে নিব। তো এই যে দক্ষিণ চীন সাগরে রয়েছে কোন দেশগুলো, আমি একটু আগে বলেছি আসিয়ান দেশগুলা। তো এই আসিয়ান দেশগুলোর স্বার্থ এখানে কি, সেটা আমরা এখানে শিখব। দক্ষিণ চীন সাগরের টোটাল সম্পদের পরিমাণটা জানবো, কারণ সম্পদ আছে বলেই তো এত কিছু হচ্ছে এখানে। তো এই সম্পদটা সম্পর্কে আমরা জানবো, পাশাপাশি কিছু ল সম্পর্কে জানবো, এবং এক্সক্লুসিভ ইকোনমিক জোন সম্পর্কে এখানে জানবো। এখানে আমরা জানি 9 ড্যাশ লাইন অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখানে বিরোধপূর্ণ দ্বীপ, কারণ চীন অনেকগুলা দ্বীপ ক্রিয়েট করছে, কৃত্রিম দ্বীপ, ওই দ্বীপগুলো সম্পর্কে এখানে জানবো। এবং কোন কোন দ্বীপ নিয়ে হচ্ছে আসিয়ান দেশগুলোর সাথে চীনের যে বিরোধ, এগুলো সম্পর্কে আমরা জানবো। আর নতুন দুটো স্ট্র্যাটেজি আমরা শিখবো, একটা হচ্ছে ক্যাবেজ স্ট্র্যাটেজি, আর একটা হচ্ছে সালামি স্লাইসিং স্ট্র্যাটেজি। চীনের রাজনীতিতে চীন বর্তমানে এই দুইটা স্ট্র্যাটেজি খুব ভালোভাবে ফলো করতেছে। তো এই দুইটা নিয়ে আমরা শিখবো। এরপর রয়েছে চীনের যে আধিপত্য বা চীনের যে ক্লেম এই অঞ্চলটাতে, এখানে ইউএস কি বলতেছে, ওই ইউএস এর পজিশনটা সম্পর্কে আমরা এখানে জানবো। তাহলে আমরা প্রথম থেকে শুরু করি। প্রথমে হচ্ছে দক্ষিণ চীন সাগরের পরিচয়টা দেখি, এটা কোথায় অবস্থিত। আমরা একটু ম্যাপটা দেখি, দেখেন ম্যাপে দেখলে কিন্তু ক্লিয়ারলি দেখা যাচ্ছে দক্ষিণ চীন সাগরটা কোথায়। এখান থেকে শুরু করে এই পুরো অঞ্চল দক্ষিণ চীন সাগর এই পর্যন্ত। আর এখানে রয়েছে একটা তাইওয়ান প্রণালী, এটাতে যখন আমরা এই সাইডে চলে যাবো তখন সেটা হয়ে যায় পূর্ব চীন সাগর। আচ্ছা, এটা ওখানে যাই। তো এখানে কারা কারা রয়েছে দেখেন তো, এখানে লোকের চীন, চীনের পরে এখানে এসে ভিয়েতনাম, এখানে রয়েছে কম্বোডিয়া। কম্বোডিয়া অত ঝামেলা না করে না, এখানে কম্বোডিয়া আলোচনা না করলেও চলবে। এখানে আছে মালয়েশিয়া, ঠিক এই জায়গায় সিঙ্গাপুর, এখানে হচ্ছে ইন্দোনেশিয়া, এখানে ব্রুনাই, এই জায়গায় ফিলিপাইন্স, এই অঞ্চলটা ঠিক এই যে এখান থেকে ঘুরে এই অঞ্চলটুকু হচ্ছে মূলত রাজনৈতিক আলোচনার মূল বিষয়। এখানে রয়েছে কয়েকটা দ্বীপ, স্পার্টলি আইল্যান্ড, এখানে আছে স্কারবরো শোলস, এখানে আছে প্যারাসেল আইল্যান্ড, এই কিছু এখানে দ্বীপ কিছু রয়েছে। আর ঠিক এই জায়গাটা আমরা যদি ম্যাপে দেখলে দেখবো যে এই জায়গাটা রয়েছে আপনার অস্ট্রেলিয়া, ঠিক এই অঞ্চলগুলোতে রয়েছে আপনার ইউএসএ। এটা হচ্ছে আমার এই অঞ্চল দিকে রয়েছে আপনার প্রশান্ত মহাসাগর বা প্যাসিফিক সিটা এই জায়গাটায়। আর চীনের পাশাপাশি এখানে তাইওয়ান তো আছেই, তাইওয়ানের পাশে এখানে জাপান আছে, আপনার জাপান, আরো আছে সাউথ কোরিয়া। অর্থাৎ একটা ব্যাপার একটু খেয়াল করে দেখেন,
যে এই অঞ্চলে যে দেশগুলো রয়েছে এরা একটাও কি চীনের কোনো বন্ধু রাষ্ট্র? এটা কিন্তু কেউ চীনের ফ্রেন্ড না, এরা সবাই কিন্তু আমেরিকার আমরা এলাই বলতে পারি। কারণ ভিয়েতনাম, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ফিলিপাইন্স, তারপরে এখানে সাউথ কোরিয়া, জাপান, এরা কেউ, তাইওয়ান, এরা কেউ কিন্তু চীনের কোনো বন্ধু রাষ্ট্র না। এরা সবাই চীনের বিপরীত যে শক্তি ইউএসএ বন্ধু রাষ্ট্র। তো এই দেশগুলোর মাঝখানে একটা জায়গা, এই জায়গাটা হচ্ছে সাউথ চায়না সি। আর এই সাউথ চায়না সির যে ক্ষমতা কে নিবে এটা নিয়ে হচ্ছে মূলত দ্বন্দ্ব। যেখানে দেশগুলোর নাম দেওয়া আছে, এই দেশগুলোর মধ্যে আমরা একটা ব্যাপার দেখি যে লাওস থেকে শুরু করে এই পর্যন্ত এই সবগুলো দেশের যে সংগঠন তার নাম হচ্ছে আসিয়ান। আমরা বারবার বলতেছি আমাদের কিন্তু ইন্দো প্যাসিফিক আলোচনায় বারবার যেই সংগঠনের নামটা বা যে জোটের নামটা চলে আসছে সেটা হচ্ছে আসিয়ান। কারণ আসিয়ানকে নিয়েই কিন্তু এই অঞ্চলের রাজনীতিটা পরিচালিত হয়। তাই আসিয়ান সম্পর্কে আমাদের জানাটা খুবই জরুরি। বাকি আছে কি চীন, তাইওয়ান। এই হচ্ছে আমাদের সাউথ চায়না সির পুরো অঞ্চলটা। এখন সাউথ চায়না সিতে ঢুকতে হলে আমার কিন্তু কয়েকটা প্রণালী দিয়ে ঢুকতে হবে। কারণ এই অঞ্চলে ঢুকতে হলে আমার 3টা প্রণালী কাজ করে। একটা হচ্ছে আপনার মালাক্কা, একটা হবে আপনার এই যে তাইওয়ান থেকে শুরু করে এই জায়গাটা একটা সেটা হচ্ছে আপনার ফরমোজা বা তাইওয়ান প্রণালী। আরেকটা প্রণালী আছে সেটা হচ্ছে ঠিক এই জায়গাটায়, ফিলিপাইনের অংশে, এই জায়গাটায় রেড মার্ক করে দিলে ভালো হয়। ঠিক এই জায়গাটায়, এই জায়গাটা আপনার আরেকটা প্রণালী আছে। এই প্রণালীটার নাম হচ্ছে লুজন। এই 3টা প্রণালী এখানে মূলত কাজ করে। এই যে আমরা 3টা প্রণালী এখান থেকে দেখে নেই। এই যে মালাক্কা দিয়ে মূলত কি হয়? মূলত এই যে আমাদের আরব সাগর বা এখান থেকে ভারত মহাসাগর, ইন্ডিয়ান ওশেন বা ভারত মহাসাগর, এই ভারত মহাসাগর, এখানে আন্দামান সি, এই অঞ্চল দিয়ে চীনের কোনো পণ্য বা মালামাল বা এই অঞ্চলে যত পণ্য, তেল, গ্যাস, যত বড় বাণিজ্য ঢুকে সব কিন্তু এই প্রণালীতে ঢুকে। আমরা যারা আপনারা মালাক্কা প্রণালী সম্পর্কে ডিটেল জানতে হলে আমাদের যে প্রণালীর রাজনীতি একটা ভিডিও আছে উত্তরণের ইউটিউব চ্যানেলে, সেই ভিডিওটা দেখলে আপনারা এই মালাক্কা প্রণালী নিয়ে যে রাজনীতি এটা আসলে ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো আজকে আমরা এখানে ডিটেল না বলি, জাস্ট এটুকু জেনে রাখি এই যে মধ্যপ্রাচ্য থেকে শুরু করে যত মালামাল, যত পণ্য পরিবহন হয় সব কিন্তু এই মালাক্কা প্রণালী দিয়ে এই যে আমাদের সাউথ চায়না সি, দক্ষিণ চীন সাগর এখানে ঢুকে। তার মানে এটাকে বলা যেতে পারে সাউথ চায়না সির গেট। এই গেটটা না থাকলে কিন্তু কোনোভাবেই কোনো পণ্য এখানে ঢুকবে না। ওকে, এই একটা গেল। আরেকটা হচ্ছে এটা হচ্ছে ইস্ট চায়না সি, মানে পূর্ব চীন সাগর। এটা হচ্ছে সাউথ চায়না সি, দক্ষিণ চীন সাগর। তো পূর্ব চীন সাগরে যাওয়ার পথটা হচ্ছে কিন্তু এই যে এইটার নাম হচ্ছে তাইওয়ান প্রণালী, অনেকে এটাকে ফরমোজা প্রণালীও বলে। সো এইটা একটা গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে এদিক থেকে আসার জন্য গেট। আরেকটা হচ্ছে ঠিক এই ফিলিপাইন্স আর তাইওয়ানের মাঝখানে এই জায়গাটা, এই যে একটু যেটা বললাম আমরা, এর নাম হচ্ছে লুজন। তো এই 3টা প্রণালী হচ্ছে মোটামুটি এখানে আছে। এই 3টা প্রণালী দিয়ে হচ্ছে যে কোনো পণ্য পরিবহন এখানে পরিচালিত হয়। তার মানে এটাও বোঝা যাচ্ছে যে মালাক্কা প্রণালী যার হাতে ক্ষমতা থাকবে তার মানে তার এখানে ক্ষমতা একটু বেশি, এখানে যার হাতে ক্ষমতা থাকবে তার ক্ষমতা এখানে একটু বেশি। কারণ প্রণালী হচ্ছে আপনার গেট। প্রণালী যদি না থাকে তাহলে কিন্তু আপনি কোনো প্রকার যে বাণিজ্য করতে পারবেন না। আপনাদের মনে আছে কিনা জানি না, আমরা যখন মাহান্স থিওরি পড়েছি আমাদের পর্ব 2-তে, মাহান্স থিওরিতে কিন্তু একটা ব্যাপার ছিল যে বাইরের দেশের সাথে আপনার সহজে যোগাযোগ নিশ্চিত যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনি সুপার পাওয়ার হয়ে যাবেন। সো বাইরের দেশের সাথে যোগাযোগ করার কিন্তু একটা মাত্র ওয়ে, সেটা হচ্ছে প্রণালীগুলার ক্ষমতা নিজের হাতে রাখা। আর ঠিক এই দক্ষিণ চীন সাগরে যদি ক্ষমতা নিজের হাতে রাখতে হয় তাহলে প্রণালীগুলার ক্ষমতাটাও কিন্তু নিজের হাতে রাখাটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। যদি প্রণালীগুলা আপনার হাতে ক্ষমতা না থাকে তাহলে আপনার অন্য কোনো পথ খুঁজে নিতে হবে। যেই কাজটা এখন চীন করতেছে। কি করতেছে চীন থেকে এই দিক থেকে না এসে চীন এই যে মিয়ানমার, এখানে বার্মা যেটা, এই যে মিয়ানমার, এই চীন থেকে মিয়ানমারের ভিতর দিয়ে একটা পাইপলাইন বানাচ্ছে। এই পাইপলাইন দিয়ে পণ্যগুলা বা যেসব পণ্য বা যেসব বাণিজ্য এখানে চীন করতো আগে এই সাগর দিয়ে বা মহাসাগর দিয়ে, সেটা চীন এখন এদিক থেকে না করে বা মালাক্কা দিয়ে না গিয়ে একটা পাইপলাইন দিয়ে এই পর্যন্ত আসবে। এখানে ওদের যে একটা সমুদ্র বন্দর আছে, সমুদ্র বন্দর থেকে বের হয়ে এদিকে চলে যাবে। অর্থাৎ তাহলে তার আর মালাক্কা প্রণালী প্রয়োজন হচ্ছে না। আর চীনের যে পাইপলাইনটা এখানে শেষ হয়েছে, এই জায়গাটাই হচ্ছে আপনার রোহিঙ্গাদের আবাসস্থল।
রোহিঙ্গারা এখানেই থাকতে। এখানে থাকার কারণে রোহিঙ্গারা যখন আমাদের বাংলাদেশে চলে আসছে, এই জায়গাটা কিন্তু হয়ে গেছে পুরো ফাঁকা জায়গা হয়ে গেছে। চীন এখানে তার যে পাইপলাইন সেটা ক্রিয়েট করছে। আর যদি রোহিঙ্গারা এখানে চলে আসে তাহলে কিন্তু এই পাইপলাইনের কাজটা বন্ধ হয়ে যাবে, চীনের স্বার্থটা কিন্তু এখানে আদায় হবে না। এই জন্যে আমাদের যে রোহিঙ্গা সমস্যার সমাধানে চীন আমাদের কোনো হেল্প করে না, কারণ চীন চাচ্ছেই যে কারণ এখান থেকে আমাদের যে রোহিঙ্গারা রয়েছে তারা এখানে না যাক, এখানে গেলে তো তারা এই যে এখানে তার যে প্ল্যানটা কার্যকর হবে না। তো এটা হচ্ছে চীনের একটা প্ল্যান 2, আমরা বলতে পারি প্ল্যান 2 চীনের জন্য। আচ্ছা, তাহলে আমরা যেটা ছিলাম আলোচনা সেটাতে চলে যাই। এই হচ্ছে আপনার মালাক্কা প্রণালী, এদিকে হচ্ছে আপনার কি তাইওয়ান প্রণালী, এই তাইওয়ান প্রণালী, আর হচ্ছে আপনার লুজন প্রণালী। এটা আমরা দেখলাম লুজন প্রণালী। ওকে, এই হচ্ছে আমাদের দক্ষিণ চীন সাগরে সংকটে প্রণালীগুলোর অবস্থা এবং প্রণালীগুলোর গুরুত্ব। এবার এটা টোটাল কতটুকু জায়গা নিয়ে গঠিত দেখেন, এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই জায়গাটা কিন্তু টোটাল 3 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার, কম না কিন্তু। তার মানে এই পুরো অঞ্চলে যে পরিমাণ সম্পদ আছে, এই সম্পদের মালিক যে হবে সেই কিন্তু আলটিমেটলি সুপার পাওয়ার হবে। কারণ মাহান্স থিওরি কিন্তু বলছে যে আপনার এই যে সমুদ্রের যে বেশি সম্পদ বা ম্যারিটাইম কমার্স যার যত বেশি, যে যত বেশি সমুদ্রে বাণিজ্য করতে পারবে সে কিন্তু তত বড় সুপার পাওয়ার হবে। তাহলে এই যে 3 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার যে জায়গাটা, এই জায়গাটাই হচ্ছে আপনার রাজনীতির মূল আলোচনার বিষয়। তাহলে আমরা সামনের দিকে যাই। এখন ভূ কৌশলগত গুরুত্ব কি দেখেন, ইকোনমিজ অফ সি কান্ট্রি। সি বলতে কি বোঝায়? সি বলতে বোঝায় আপনার সাউথ ইস্ট এশিয়া। সাউথ ইস্ট এশিয়া কোনটা? এই যে এটা আসিয়ান কান্ট্রিগুলো। আমরা পরে আবার দেখবো আসিয়ান কান্ট্রিগুলোর স্বার্থ এখানে কি, এটা বাদে একটু দেখে নেই। এই সাউথ চায়না অর্থাৎ এই আসিয়ান কান্ট্রিগুলোর ইকোনমি ডিপেন্ড করে কিসের উপরে? এই অঞ্চলে যে পোর্টগুলো আছে এই পোর্টগুলোর উপর ডিপেন্ড করে, আর ফ্রি মুভমেন্টের উপর ডিপেন্ড করে। অর্থাৎ এখান দিয়ে এসে যদি ফ্রিলি মুভমেন্ট করতে পারে তাহলে দেখেন ওই যে মালাক্কা প্রণালী বললাম, দেখেন এই যে মালাক্কা প্রণালী, এই মালাক্কা প্রণালী দিয়ে এই যে মালাক্কা প্রণালী দিয়ে একটা জাহাজ এখানে আসলো বা রুটটা দেখেন, এখান থেকে এসে এরপরে এটা নানা ভাগে ভাগ হয়ে যায়। যেমন এই গেল, এখান থেকে মালয়েশিয়া পণ্য আসে এসে এই রুটে, আবার থাইল্যান্ড যায় বা থাইল্যান্ড থেকে আসে। ঠিক একইভাবে এখানে ইন্দোনেশিয়া একটা যায় একটা আসে, ঠিক এইভাবে এখানে যত কয়টা দেশ আছে প্রত্যেকটা দেশের সাথে এইভাবে। এই ব্রুনাই এখান থেকে একদম অস্ট্রেলিয়াতে বাণিজ্য এই পর্যন্ত গিয়ে এখানে আবার আপনার এইদিকে যে এখান থেকে গিয়ে আপনার ইউএসএ চলে যেতে পারে। এই যে ইউএসএ, এখানে ইউএসএ, এখানে জাপান, এখানে রাশিয়া, সাউথ কোরিয়া, এদিকে গিয়ে চায়না, এদিকে তাইওয়ান। অর্থাৎ দেখেন এই অঞ্চলটা, এই পথটা যদি ফ্রি থাকে, ফ্রি অ্যান্ড ওপেন যদি থাকে, এই অঞ্চলটা ফ্রি আর ওপেন থাকলে কিন্তু এই কাজটা করা সহজ। বাট যদি এখানে এসে কেউ বাধা দেয় যে এখান থেকে যেতে হলে আমাকে ট্যাক্স দেওয়া লাগবে, এখান দিয়ে যেতে হলে আমাকে হচ্ছে আমার পাওয়ার এখানে বেশি, এই অঞ্চলটা শুধুই আমার, এখানে অন্য কেউ আসতে পারবে না বা অন্য কেউ যেতে পারবে না, এই কথা যদি কেউ বলে তখনই কিন্তু এখানে সংকট ক্রিয়েট হয়। কারণ দেখেন এখানে যেহেতু বাণিজ্য হচ্ছে, তার মানে অবশ্যই যেই দেশের পাশ দিয়ে এই পথটা বা এই সি লেনটা গেছে প্রত্যেকের এখানে ক্ষমতা আছে। এখন এই ক্ষমতাটা সবার, কেউ যদি কোনো একটা নির্দিষ্ট কান্ট্রি যদি বলে না এই ক্ষমতা শুধুই আমার, তখনই কিন্তু সংকটটা বাঁধবে। আপনারা বুঝতেই পারেন যে এই কথা কে বলে, এই কথা বলে কে? চায়না। আমরা ডিটেল দেখবো ওখানে একটু পরে। ওকে, যেটা বলছিলাম এখানে ফ্রি মুভমেন্ট আর ট্রেড লেন্সের উপর ডিপেন্ড করে। দেখেন ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে ইউএসএ কিন্তু একটা কথা বলছে যে ইউএসএ চাচ্ছে যে আমাদের টোটাল ইন্দো প্যাসিফিক যে রিজিয়নটা এটা হবে কিন্তু ফ্রি অ্যান্ড ওপেন। আর ফ্রি অ্যান্ড ওপেন হলে কিন্তু বাণিজ্যটা সহজ, ফ্রি অ্যান্ড ওপেন না হলে কিন্তু বাণিজ্যটা অত স্মুথলি হবে না। এরপর হচ্ছে 60% মেরিটাইম ট্রেড এই অঞ্চলে হয়। আপনারা বুঝতেই পারতেছেন কত বিজি আর কত গুরুত্বপূর্ণ একটা ট্রেড লেন এটা। তো টোটাল 60% অফ গ্লোবাল ম্যারিটাইম ট্রেড, মানে সমুদ্র পথে যে পরিমাণ ট্রেড হয় তার 100 ভাগের মধ্যে 60 ভাগই হয় এই পথ দিয়ে। ওকে, এরপরে আমি একটু আগে যেটা বললাম যে আসিয়ান দেশগুলার ইন্টারেস্ট আসলে কি? ইন্টারেস্ট মানে আমি বলতে পারি এখানে স্বার্থ। তাদের স্বার্থটা আসলে কি? এখানে তাদের স্বার্থ হচ্ছে ফিশিং। তাহলে এখানে বিশাল একটা অঞ্চল, এখানে যে মালয়েশিয়ার এখানে মাছ ধরার একটা জায়গা, কম্বোডিয়া মাছ ধরবে, সবাই মাছ ধরতে পারবে এখানে। মালয়েশিয়া, কম্বোডিয়া, সিঙ্গাপুর, ব্রুনাই, এখানে টোটাল ইন্দোনেশিয়া, ফিলিপাইন্স, ভিয়েতনাম, আপনার এখানে চীন তো নিচে ধরবে,
তাইওয়ান, এখানে আবার সাউথ কোরিয়া, প্রত্যেকে কিন্তু এখানে মাছ ধরবে, প্রত্যেকে এখানে সহজে বাণিজ্য করবে, এখানে প্রচুর অয়েল আছে। তাই আমরা বলতে পারি এটা হচ্ছে কি ফিশ। ফিশ, এখানে অয়েল, আপনি এই টার্মটা মুখস্থ রাখবেন। এখানে গ্যাস। আসিয়ান দেশগুলোর কিন্তু এই 4টা স্বার্থ এখানে, এই 4টা স্বার্থই হচ্ছে শুধু আসিয়ান দেশগুলো এখানে দেখে। তা ঝামেলা করে কি এই দেশগুলোর সাথে এই প্রত্যেকটা কাজ করতে, মাছ ধরতে, তেল নিতে বা গ্যাস উৎপাদন করতে বা এই লাইনটাকে হচ্ছে নিয়ন্ত্রণ করতে ঝামেলাটা করতেছে চীন। কিভাবে ঝামেলা করে সেটা আমরা দেখে নেব একটু পরেই। ওকে, আমরা মোটামুটি আসিয়ান দেশগুলোর স্বার্থ এখানে আমরা বুঝে ফেলছি। এবার দেখি পরেরটা। দক্ষিণ চীন সাগরের টোটাল সম্পদের পরিমাণটা কত এটা দেখেন। দক্ষিণ চীন সাগরে টোটাল অয়েল আছে 11 বিলিয়ন ব্যারেল। 11 বিলিয়ন ব্যারেল এখানে অয়েল। তারপরে 190 ট্রিলিয়ন কিউবিক ফিট গ্যাস। একটা আবার চিন্তা করে দেখেন, শুধু অঞ্চল শুধু এইটুকু, এখান থেকে ঘুরে এই অঞ্চলটা, এর মধ্যে অয়েল আছে 11 বিলিয়ন ব্যারেল, গ্যাস আছে 190 ট্রিলিয়ন কিউবিক ফিট। মিডল ইস্ট থেকে মানে মধ্যপ্রাচ্য থেকে যে পরিমাণ তেল বা গ্যাস আসে এর 90% আসে এটা দিয়ে, মানে এশিয়াতে। মিডল ইস্ট থেকে আমাদের এই যে ইন্দো প্যাসিফিক রিজিয়নে যে পরিমাণ তেল গ্যাস আসে তার 90% আসে হচ্ছে এই লেনটা দিয়ে। আর প্রতি বছর এখান থেকে তেল বা গ্যাস এগুলো রপ্তানি হয় বা টোটাল বাণিজ্য হয়। প্রতি বছর এই সাউথ চায়না সি দিয়ে বাণিজ্য হয় 5.3 ট্রিলিয়ন ডলার। তাহলে এই কয়টা জিনিস আপনারা একবার মুখস্থ রাখবেন। সাউথ চায়না নিয়ে কোনো প্রশ্ন আসলে এই 4টা জিনিস আপনারা দিয়ে দিবেন। কি কি আমি আরেকবার বলে দেই। একটা হচ্ছে টোটাল ট্রেডের পরিমাণ কত, 5.3 ট্রিলিয়ন। টোটাল অয়েলের পরিমাণ কত, 11 বিলিয়ন ব্যারেল। টোটাল গ্যাস কতটুক, 190 ট্রিলিয়ন কিউবিক ফিট। আর মধ্যপ্রাচ্য থেকে আমাদের ইন্দো প্যাসিফিক অঞ্চলে যে পরিমাণ বাণিজ্য হয়, মানে এশিয়াতে যে পরিমাণ বাণিজ্য হয় তার 90% হয় হচ্ছে এই অঞ্চল দিয়ে, মানে সাউথ চায়না সির এই অঞ্চলটা দিয়ে। তারপর আমরা বুঝতে পারি যে মানে সাউথ চায়না সি ইটসেলফ এতে কি পরিমাণ সম্পদ আছে আর বাণিজ্য রুটের জন্য এটা কতটা গুরুত্বপূর্ণ। ওকে, এবার আমরা দেখব মূল ঝামেলাটা আসলে কোথায়। তাহলে আমরা এতক্ষণ যেটা দেখলাম, যেখানে প্রচুর সম্পদ আছে, প্রচুর বাণিজ্য হচ্ছে, তাহলে অবশ্যই এখানকার যে দেশগুলো রয়েছে তারা হচ্ছে এগুলোর ক্ষমতা থাকবে, এগুলো তাদের হাতে থাকবে। কতটুক এরিয়া জুড়ে ওই সকল দেশের ক্ষমতা। এই যে ইউনাইটেড নেশন কনভেনশন অফ দ্য ল অফ দ্য সি, এদের 1982 সালে একটা আইন নিছে। এটা মূলত মানে সমুদ্র নিয়ে কাজ করে, সমুদ্র আইন নিয়ে কাজ করে। এটা সমুদ্র নিয়ে কাজ করা হচ্ছে এই যে এটা ইউনাইটেড নেশন কনভেনশন অফ দ্য ল অফ দ্য সি। ওরা এটা নিয়ে 1982 সালে তারা একটা নিয়ম দিছে। এই নিয়মটা দেখেন, নিয়মটা হচ্ছে প্রত্যেকটা দেশ তার সমুদ্র সীমা থেকে 200 নটিক্যাল মাইল, 200 নটিক্যাল মাইল, ন্যানোমিটার না, আবার নটিক্যাল মাইল, তার সমুদ্র সীমা থেকে 200 নটিক্যাল মাইল হচ্ছে স্পেশাল ইকোনমিক জোন। অর্থাৎ যদি আমি ভিয়েতনাম চিন্তা করি, দেখেন তো ভিয়েতনাম কতটুকু হবে। এই ভিয়েতনাম এখান থেকে শুরু করে এখান থেকে এত হচ্ছে ভিয়েতনামের ইকোনমিক জোন। অর্থাৎ এটার মধ্যে ভিয়েতনাম কি করতে পারবে, মাছ ধরতে পারবে। ভিয়েতনাম এখানে যে রিসোর্স গুলো রয়েছে, এই রিসোর্স গুলো ভিয়েতনাম এখান থেকে নিতে পারবে, মানে তেল গ্যাস যা আছে সব ভিয়েতনাম পারবে। ওকে, মালয়েশিয়ার কতটুকু, মালয়েশিয়ার হচ্ছে এতটুকু, মালয়েশিয়ার এতটুকু। ব্রুনাই ছোট্ট একটা দেশ, ওদের হচ্ছে এতটুকু। মানে তার টোটাল যে সীমানা, ওই সীমানা বাংলাদেশের ক্ষেত্রে একই, বঙ্গোপসাগর থেকে 200 নটিক্যাল মাইল হচ্ছে বাংলাদেশের এক্সক্লুসিভ ইকোনমিক জোন বা স্পেশাল ইকোনমিক জোন। ওকে, ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া দেখেন এই এতটুকু ইন্দোনেশিয়া। একইভাবে আপনার এখানে ফিলিপাইন যদি এখানে হয় ফিলিপাইনের, এই যাত্রা ফিলিপাইনের। তার মানে এই অঞ্চলে যেসব দেশগুলো রয়েছে প্রত্যেকটা দেশের কিন্তু একটা নির্দিষ্ট ইকোনমিক জোন আছে। ঘটনা তাহলে কোথায়, ঝামেলাটা কোথায়? ঝামেলা হচ্ছে এখানে যারা চীন আছে, চীনের কতটুকু হওয়ার কথা, চীনের অবশ্যই এখান থেকে এটুক ধরে আর একটু বেশি হওয়ার কথা। চীন যেহেতু আরো বড় এদিকে, তাই পুরোটা সহজ চীনের হবে। কিন্তু চীন বলতেছে, মানে আনক্লস যেটা বলুক না কেন,
বা যেটা আইনে থাকুক না কেন সে কিছুই মানে না। চীনের মতে এখান থেকে শুরু করে এই পর্যন্ত ঘুরে এই সব, অর্থাৎ এই পুরোটার দায়িত্ব বা পুরোটার অধিকার সব চীনের। তো যখন আমি এই ব্যারিয়ারটা দিয়ে দিব চীনের জন্য, তখন দেখেন ভিয়েতনামের ইকোনমিক জোনের মধ্যে চীন চলে আসে, ব্রুনাইয়ের মধ্যেও চীন চলে আসে, এদিকে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এদিকে ফিলিপাইন, প্রত্যেকটা দেশের যে ইকোনমিক জোন সেটার মধ্যে কে চলে আসে? চীন চলে আসে। আর দ্বন্দ্বটা শুরু এখান থেকেই। প্রত্যেকে কিন্তু এখানে সে কি করবে? মাছ ধরবে। এখানে তার গ্যাস যে রিসোর্স আছে রিসোর্সটা সে এখান থেকে তেল গ্যাস উৎপাদন করবে। বাট চীন বলতেছে তোমরা পারবে না, কারণ এখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরাটাই হচ্ছে আমার। চীনের এটা হচ্ছে এই ইউনাইটেড নেশনের যে লটা, এই ল অনুযায়ী সম্পূর্ণ এটা কি বলে আনলফুল। মানে চীন এটা কখন, মানে এটা কখনো আইনি না, এটা শুধু বেআইনি ভাবে চীন এটা দাবি করে। আর চীনের দাবি করার পিছনে একটা লজিক আছে, ওইটা আমরা দেখব। এখন চীন কি করছে যে এতটুকু ক্ষমতা নেওয়ার জন্য সে 9 ড্যাশ লাইন দিছে। 9 ড্যাশ লাইন আমরা এখন জানি 9 ড্যাশ লাইনটা কি আসলে। 9 ড্যাশ লাইনটা আগে ছিল 11 ড্যাশ লাইন। আগে ছিল কি 11 ড্যাশ লাইন, অর্থাৎ এখানে আরো দুটো ড্যাশ লাইন ছিল, এখানে একটা এখানে একটা, রেড দিয়ে দেই, এখানে একটা এখানে একটা, টোটাল 11 ড্যাশ ছিল। এটা ছিল 1946 সালে, 46 সালে। এরপরে 53 সালের দিকে পিআরসি মানে পিপলস রিপাবলিক অফ চায়না, 1953 সালে বলছে যে আমাদের এই 2 লাইন লাগবে না, এই 2 লাইন বাদ, এই 2 লাইন বাদ আমাদের লাইনটা হবে এখান থেকে, এটা এটা 1 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ এই লাইনগুলা 9টা ড্যাশ লাইন, এই লাইনের মধ্যে যা যা সম্পদ আছে, যা যা রিসোর্স আছে, যত বাণিজ্য হবে সবকিছুই আমাদের। কিন্তু চীন মানে লজিক্যালি চীন কতটুকু পাবে? লজিক্যালি চীন পাবে এটুকু, এখান থেকে এটুক 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 এটুক। চীন বলতেছে কোনটা? এই 9 ড্যাশ লাইন দিয়ে চীন দেখিয়ে দিল চীন পাবে পুরোটা। এখন এই যে চীনের এই যে ক্লেম, চীন যে এটা চাচ্ছে, এর পিছনে চীনের লজিকটা আসলে কি? চীনের লজিক হচ্ছে এই যে হিস্টোরিক্যাল বেস অফ চায়নাস ক্লেম। হিস্টোরিক্যাল বেসটা কি? চীন কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রাজবংশের মাধ্যমে এটা চীন শাসিত হয়েছে। সেটা কি? যেমন একটা ছিল শাং রাজবংশ, একটা ছিল হাং রাজবংশ, এবং বিভিন্ন রাজবংশ ছিল। এখন এই শাং রাজবংশ যখন শাসন করে 960 থেকে 1125, এই সময়ে দুইভাবে শাসন করে, নর্থে আর সাউথে। যখন এই যে সাং রাজবংশ শাসন করত, এই সাং রাজবংশ শাসন করার সময় এই যে টোটাল যে এরিয়াটা, এই যে এলাকা সাউথ চায়না সি, টোটাল এই সাউথ চায়না সিটা একদম পুরাটা এই চীন শাসন করত। তো চীন বলতেছে ওই সময় আমরা এটা শাসন করতাম, ঠিক এখনো আমরা এই অঞ্চলটা শাসন করব। আশা করি আপনারা বুঝতে পারছেন চীনের যে লজিক্যাল বেসটা আসলে কি, আসলে জাস্ট শাসন করার জন্য করা, কিন্তু এই যে বেস জাস্ট একটা দাঁড় করাইলো, বাট এটা কিন্তু ইউনাইটেড নেশনের যে ল অনুযায়ী এটা সম্পূর্ণ আনলফুল। আচ্ছা, আমরা বুঝতে পারলাম যে চীনের হিস্টোরিক্যাল বেসটা আসলে কি। ওকে, এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে ডিসপিউটেড আইল্যান্ড। এখানে কি কি দ্বীপ নিয়ে বিরোধ রয়েছে। আচ্ছা, একটা জিনিস দেখেন, যখন চীন বলল যে এখান থেকে শুরু করে এই পুরাটা 9 ড্যাশ লাইন দিয়ে বললো যে পুরাটাই যখন তাদের, তার মানে এই অঞ্চলের মধ্যে যা যা আছে সব তাদের। কি কি আছে এখানে? যে দ্বীপগুলো আছে, প্যারাসেল দ্বীপ এই একটা আইল্যান্ড, স্পার্টলি আইল্যান্ড এখানে একটা আছে, এখানে আছে স্কারবরো শোল। তাহলে এই যে আইল্যান্ড গুলো আছে, তাহলে এগুলো কার হবে? এগুলো অবশ্যই চীনের হবে। বাট এটা আগে আসলে চীনের ছিল? আগে চীনের ছিল না। কার ছিল? যাদের ইকোনমিক জোনের মধ্যে যেটা পড়ে, যেমন ভিয়েতনামের মধ্যে যদি স্পার্টলি পড়ে তাহলে স্পার্টলি ভিয়েতনামের, যদি ফিলিপাইনের মধ্যে স্কারবরো শোল পড়ে তাহলে স্কারবরো শোলটা কার? ফিলিপাইনের। বাট চীন যখন বলল পুরাটাই আমার, তাহলে সবগুলো দাবি এখন কার? সবগুলো দাবি এখন চীনের। ঘটনা হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষায় এই প্রশ্নগুলো আসতেই পারে যে প্যারাসেল দ্বীপ নিয়ে কার কার মধ্যে বিরোধ, স্পার্টলি দ্বীপ নিয়ে কার কার মধ্যে বিরোধ, স্কারবরো শোল নিয়ে কার কার মধ্যে বিরোধ। এবং এই প্রশ্ন হতে পারে যে এই দক্ষিণ চীন সাগরে দাবি নাই কার? আমরা একটু ব্যাকে আসি, দেখেন দাবিগুলা কার কার এখানে? মালয়েশিয়া, ভিয়েতনাম, সিঙ্গাপুর, ব্রুনাই,
ফিলিপাইন্স, যে দক্ষিণ চীন সাগরে কার কোনো দাবি দাওয়া নাই? কম্বোডিয়া, কম্বোডিয়ার কোনো দাবি দাওয়া এখানে নাই। এখানে লাওস আছে, লাওসের কোনো দাবি দেওয়া নাই। তাহলে দ্বীপগুলা যেটা বলছিলাম, যে যেহেতু এই যে এই অঞ্চলটা পুরোটা চীন বলতেছে চীনের, তার মানে এখানকার ভিতর যে দ্বীপগুলো আছে দ্বীপগুলোও চীনের। এখন দেখি আমরা প্যারাসেল দ্বীপপুঞ্জ। প্যারাসেলটা কোথায়? চীনের ভিয়েতনামের মধ্যে। এই যে প্যারাসেল, দেখেন ভিয়েতনামের যে আপনার এক্সক্লুসিভ ইকোনমিক জোন এতটুকু, এর মধ্যে কে পড়ে? এর মধ্যে প্যারাসেল পড়ে। ভিয়েতনাম ক্লেম করে প্যারাসেল তার, ভিয়েতনাম ক্লেম প্যারাসেল তার। কিন্তু চীন যখন এটা পুরো দিয়ে দিল, চীন বলতেছে কি এটা চীনের। তার মানে প্যারাসেল দ্বীপে কার কার মধ্যে দ্বন্দ্ব? ভিয়েতনাম অ্যান্ড চীনের। আচ্ছা, এ আপনার স্পার্টলি দ্বীপপুঞ্জ। স্পার্টলি, স্পার্টলি এই যে ভিয়েতনামের এই দাগ দেন দাগ দেন, দেখেন স্পার্টলিও ভিয়েতনামের মধ্যে পড়ে যায়। স্পার্টলি নিয়ে কার কার মধ্যে দ্বন্দ্ব? আবার চীন আর ভিয়েতনামের মধ্যে দ্বন্দ্ব। অনেকে দেখবেন এটা ছন্দে ছন্দে মুখস্থ করে, আপনার আসলে ছন্দে ছন্দে মুখস্থ করবেন না, আপনার মূলত হিস্টোরিটা দেখবেন যে আসলে লজিকটা আসলে কি। কারণ ভিয়েতনামের ইকোনমিক জোনের মধ্যে এটা পড়ে যায়, সেই জায়গায় চীন যেহেতু বলছে এটা পুরোটা তার, তাহলে এটা নিয়ে তার মধ্যে দ্বন্দ্ব। স্কারবোরো শোলটা কোথায়? স্কারবোরো শোলটা হচ্ছে এখানে। এখানে কে আছে? এখানে ফিলিপাইন্স, এটা হচ্ছে ফিলিপাইনের। তার মানে স্কারবোরো শোলের সাথে দ্বন্দ্বটা কার কার হবে? চীন অ্যান্ড ফিলিপাইনের। আর আরেকটা আছে নাটুনা, দেখেন এই নাটুনা, নাটুনা আইল্যান্ড, এটা কোথায়? ঠিক এখানে, এই যে মালয়েশিয়া ঠিক এখানে ইন্দোনেশিয়া আছে না, ইন্দোনেশিয়ার এখানে আছে আপনার নাটুনা। এই যে নাটুনা, এই নাটুনা যেহেতু ওই যে চীন যেহেতু এরকম দাগ দিল, তার মানে নাটুনাটা পড়ে যায় কার মধ্যে? নাটুনাটা পড়ে যায় হচ্ছে চীনের মধ্যে। আর যেহেতু এক্সক্লুসিভ ইকোনমিক জোন কার? ইন্দোনেশিয়ার, তাই এটা হয়ে যায় ইন্দোনেশিয়া আর চীনের মধ্যে দ্বন্দ্ব। তাহলে আমরা বুঝে গেলাম কোন কোন দ্বীপ নিয়ে কার কার মধ্যে দ্বন্দ্ব আছে। আপনারা এটা ভালোভাবে জেনে রাখবেন। এবং যদি দক্ষিণ চীন সাগর নিয়ে রিটেনে কোনো প্রশ্ন আসে, আপনার এই দ্বীপগুলোর নাম সহ পিরিয়ড সহ উল্লেখ করবেন। প্রিলিমিনারিতে আসলে তো এটা 1 মার্কের কোয়েশ্চেন, একটা সুন্দর মতো একটা টিক দিয়ে আপনার প্রিলিমিনারি কোয়েশ্চেনটা রাইট করে ফেলবেন। আচ্ছা, আমরা আশা করি আপনারা বুঝতে পারছেন যে এখানে যে ডিসপিউটেড ক্লেইমস ইন দ্য সাউথ চায়না সিতে কি কি সমস্যা আছে, কার কার মধ্যে কি কি বিষয় নিয়ে দ্বন্দ্ব রয়েছে। ওকে, আর একটা বাকি আছে, সেটা হচ্ছে সেনকাকু। এই সেনকাকু দ্বীপ থেকে কার মধ্যে ঝামেলা? জাপান আর চীনের মধ্যে। দেখেন এই যে অঞ্চলটা এখানে, এই যে তাইওয়ানের জায়গাটা, আচ্ছা স্পার্টলি যে দ্বীপপুঞ্জ আছে না, স্পার্টলি এটা কিন্তু তাইওয়ানও বলে, মানে যে কয়টা জায়গা চীন বলে চীনের নিজের, তাইওয়ানে কিন্তু বলে ওটা তাইওয়ানের নিজের। কারণ তাইওয়ান তো বলতে চায় যে তারাই মেন চীন। আবার আমাদের যেটা চীন, পিপলস রিপাবলিক অফ চায়না, তারা বলছে তারা মেন চীন। তো চীন যেহেতু তাইওয়ান, তাই যেখানে চায়না সবগুলা ক্লেম করে, ওই তাইওয়ানও সবগুলা ক্লেম করে। আচ্ছা, এরপরে হচ্ছে সেনকাকু দ্বীপ। এই সেনকাকু দ্বীপটা হচ্ছে এখানে, এই জায়গাটায়। এখানে আছে কে? এটা জাপানের ইকোনমিক জোনের মধ্যে পড়ে। যেখানে জাপানের এক্সক্লুসিভ ইকোনমিক জোন কোনটা? এই যে এটা দেখেন, এই যদি জাপান হয় তাহলে যে এইখান থেকে শুরু করে এই 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 এটা। আবার চীন কি বলে? না, চীনের হচ্ছে কোনটা? চীনের হচ্ছে আবার এখান থেকে এটুকু, এতটুকু। চীনের যদি অতটুকু হয়, তাহলে এই নাটুনা যে দ্বীপটা, এটা কোথায় পড়ে গেছে? এটা পড়ে গেছে চীন আর জাপানের মাঝে। চীন জাপানের মাঝে পড়ায় এইটা নিয়েও একটা দ্বন্দ্ব ক্রিয়েট হয়ে গেছে। চীন বলে চীনের, জাপান বলে জাপানের। এবং একটা মজার ব্যাপার হচ্ছে, এটা নিয়ে তারা ভিন্ন ভিন্ন নাম দিয়েছে। যেমন এই দ্বীপটার নাম, দ্বীপের ওরা বলে হচ্ছে সেনকাকু, ওরা বলে এটা, ওরা বলে হচ্ছে এটা। দেখো প্রত্যেকটা জন্য এটা হচ্ছে চীন, চীনের দেওয়া নাম, এটা জাপানের দেওয়া নাম। মানে এটা দিয়ে এত স্ট্রংলি দুজন দাবি করতেছে। এখন চীনের নাম একটা, জাপানের নাম একটা। দেখেন প্রত্যেকটা জায়গায় চীনের একটা নাম, জাপানের একটা নাম। এই যে নীলটা ভাববেন আপনি চীনের নাম, আর জাপানের হচ্ছে রেডটা। তাহলে এই এখানকার নামগুলো তারা চেঞ্জ করে দিয়েছে। তাহলে আমরা টোটালি বুঝতে পারছি যে দ্বীপগুলা নিয়ে কি কি ঝামেলাগুলো রয়েছে এই অঞ্চলে। তো মোটামুটি আপনারা সাউথ চায়না সি নিয়ে যে ডিসপিউটটা, যে বিরোধটা, এটা কিন্তু বুঝতে পারছেন। মূল বিরোধটা কিন্তু ঠিক ওই একটা জায়গায়, এক্সক্লুসিভ ইকোনমিক জোন। চীন দাবি করতেছে চীনের, বাট এখানকার যে দেশগুলো রয়েছে তারা দাবি করতেছে তাদের। বাট ইউনাইটেড নেশনের যে লটা, তো ওই ল অনুযায়ী কিন্তু এটা হয় প্রত্যেকটা দেশের। কিন্তু চীন এখানে মেইন ঝামেলাটা করেছে। আচ্ছা, এবার আমরা পরের টপিকে যাই, সেটা হচ্ছে চীন এখন কি করতেছে। চীন এখন এই যে দ্বীপগুলো রয়েছে, এই দ্বীপগুলোর সাথে এই যে প্যারাসেল দ্বীপ,
তারপর এখানে স্পার্টলি দ্বীপ, এগুলার পাশে কিছু আর্টিফিশিয়াল দ্বীপ বানাচ্ছে চারদিকে। দেখেন এই দ্বীপটা চারদিকে অনেকগুলো আর্টিফিশিয়াল দ্বীপ, চারদিকে আর্টিফিশিয়াল দ্বীপ বানাচ্ছে। এই দ্বীপ, অনেকগুলো আর্টিফিশিয়াল দ্বীপের নাম এখানে দেওয়া আছে। আপনার চাইলে অল্প কিছু 2-3টা আপনার মুখস্থ করে ফেলতে পারেন, পরীক্ষা আপনারা লিখতে পারেন। এটা প্রিলিতে আসার সম্ভাবনা নাই, বাট লিখিত আপনারা যখন আর্টিফিশিয়াল দ্বীপ দিয়ে লিখবেন সেক্ষেত্রে আপনারা এটা ইউজ করতে পারবেন। এখন একটা মজার ব্যাপার আছে, এখানে দুইটা স্ট্র্যাটেজি কাজ করে। একটা হচ্ছে ক্যাবেজ স্ট্র্যাটেজি, আর একটা হচ্ছে সালামি স্লাইসিং স্ট্র্যাটেজি। আমরা আগে দেখে নেই ক্যাবেজ স্ট্র্যাটেজিটা আসলে কি। ক্যাবেজ স্ট্র্যাটেজি হচ্ছে, আমরা আগে তো কন্টেইনমেন্ট পলিসিটা পড়েছি, তাই না? কন্টেইনমেন্ট পলিসি কি আমরা হচ্ছে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, অর্থাৎ আমাদের এই আলোচনার পর্ব 2-তে আমরা এটা শিখেছি। এটা কি ছিল যে একটা নির্দিষ্ট দেশ, ওই দেশের চারদিকে যে দেশগুলো রয়েছে, মানে চীনের চারপাশে যে দেশগুলো ছিল, কারা এই যে আসিয়ানভুক্ত দেশগুলা, ইন্ডিয়া, জাপান, এই দেশগুলাকে যদি আমেরিকা নিজের বন্ধু রাষ্ট্র বানিয়ে ফেলতে পারে, তাহলে কিন্তু চীনের চারদিক থেকে আমরা ঘিরে ফেললাম, অর্থাৎ চীনকে আমরা আবদ্ধ করে ফেললাম। এটাকে বলছিলাম আমরা কন্টেইনমেন্ট পলিসি। সেম ইস্যু কিন্তু রাশিয়া এবং আমেরিকার ক্ষেত্রেও। ন্যাটো দিয়ে রাশিয়ার চারপাশে যে দেশগুলো রয়েছে এদেরকে আমরা কি করে ফেললাম, আটকিয়ে ফেললাম। এটা ছিল কন্টেইনমেন্ট পলিসি। আর এই ক্যাবেজ স্ট্র্যাটেজিটা কাইন্ড অফ সেম। এটা হচ্ছে কি, চায়নার যে নেভি আছে, নেভি দিয়ে টু সেজ কন্ট্রোল অফ আইল্যান্ড, একটা যে দ্বীপ, ওই দ্বীপগুলোর কন্ট্রোল নেওয়ার জন্য ওই দ্বীপের চারদিকে, ধরেন এই একটা দ্বীপ, ধরেন এটা স্পার্টলি, এটার চারদিকে চীনের মাছ ধরার একটা জাহাজ, চীনের বিভিন্ন নেভাল নৌবাহিনীর বিভিন্ন জাহাজ, চারদিকে অনেক অস্ত্র, অনেক জাহাজ, মানে জাহাজ সংক্রান্ত বিষয়গুলো দিয়ে চারদিকে দিয়ে ফেলা। কি দাঁড়ালো, এখানে স্পার্টলি দ্বীপপুঞ্জ রয়েছে, এর চারদিকে চীন বিভিন্ন প্রকার জিনিসপত্র দিয়ে একদম এটাকে আটকায় দিল। কি কি দিয়ে? যেমন মাছ ধরার একটা জাহাজ এখানে দিয়ে রাখলো, এখানে দিল কি একটা তার হচ্ছে সামরিক কোন একটা জাহাজ এখানে একটা, এমন করে চারদিকে দিয়ে এই দ্বীপটাকে একদম আইসোলেট করে ফেললো। এই দ্বীপটাকে আইসোলেট করে ফেললো যাতে এই দ্বীপটা এই জায়গার বাইরে অন্য কোনো দেশের সাথে কোনো প্রকার যোগাযোগ না করতে পারে। এটা কি বলা হয়? ক্যাবেজ স্ট্র্যাটেজি। মানে চারদিক থেকে আটকে ফেলে, যেমন কাট অফ দ্য আইল্যান্ড ফ্রম আউটসাইড সাপোর্ট। ঠিক আছে, যেমন ইজ ডান বাই সারাউন্ডিং অ্যান্ড র্যাপিং, আপনার চারদিক থেকে র্যাপ করে ফেলবে। এটাই হচ্ছে ক্যাবেজ স্ট্র্যাটেজি। যেই কাজটা চীন দক্ষিণ চীন সাগর এটা করতেছে, প্রত্যেকটা দ্বীপের চারদিকে চীনের বিভিন্ন জাহাজ দিয়ে এমন ভাবে ঘিরে রাখতেছে যাতে ওই দ্বীপের মানুষরা, ওই দ্বীপে যারা বসবাস করে, তারা অন্য কোনো দেশের সাথে কোনোভাবে আর যোগাযোগ না করতে পারে। সো এটাই হচ্ছে ক্যাবেজ স্ট্র্যাটেজি। সো এটা পরীক্ষা আপনারা অবশ্যই ক্যাবেজ স্ট্র্যাটেজিটা লিখবেন। এরপর যেটা হচ্ছে সালামি স্লাইসিং। সালামি স্লাইসিং মানে আমরা স্লাইস হয়তো বুঝি যে ছোট 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 টুকরো টুকরো করা। এখন এই যে চীন এটাকে কিভাবে ইউজ করে, চীন ইউজ করে যে অনেক ছোট ছোট কাজ করবে। হ্যাঁ, অনেক ছোট ছোট কাজ, যেমন একটা দ্বীপ বানালো, একটা এই ধরেন একটা দ্বীপ, এই চারদিকে ছোট একটা দ্বীপ বানালো। যেমন আমরা এখানে দেখতে পারি এই যে যেগুলো আর্টিফিশিয়াল যে ল্যান্ডগুলা, যেমন ছোট একটা আর্টিফিশিয়াল ল্যান্ড, এখানে একটা আর্টিফিশিয়াল ল্যান্ড, এই একটা আর্টিফিশিয়াল ল্যান্ড, এবং ছোট ছোট কয়েকটা আর্টিফিশিয়াল ল্যান্ড বানালো। ল্যান্ড বানিয়ে একটা সময় দেখাবে যে এখানে অনেকগুলো ল্যান্ড হয়ে গেছে, এগুলো সবগুলো চীন বানাইছে, এই সবগুলোর মালিক হচ্ছে চীন, তার মানে এইগুলার ক্ষমতাও চীনের। মানে ছোট ছোট কাজ বাট একসাথে এটা বিশাল ইম্প্যাক্ট ফেলবে, এই কাজটা হচ্ছে সালামি স্লাইসিং। যেমন এ সিরিজ অফ স্মল স্টেপস, ছোট ছোট স্টেপ নিবে, বাট একটা সময় গিয়ে অ্যাডিং এ লার্জার গেইন। ঠিক আছে, আমরা আশা করি আপনারা বুঝতে পারছেন যে প্রত্যেকটা আইল্যান্ড বা আইল্যান্ডের চারপাশে যে আইল্যান্ডগুলো রয়েছে ওগুলোর চারপাশে আরো ছোট 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 আইল্যান্ড বানাবে, বানিয়ে একটা সময় দেখাবে যে এই সবগুলাই আমরা বানাইছি, সবগুলাই হচ্ছে আমাদের ইকোনমিক জোনের মধ্যে পড়ে, এই সবগুলাই আমাদের। তো এটাই হচ্ছে সালামি স্লাইসিং। তো আপনারা ক্যাবেজ স্ট্র্যাটেজি আর সালামি স্লাইসিং স্ট্র্যাটেজি দুইটা মনে হয় একটু বুঝতে পারছেন। ক্যাবেজটা আমি আরেকবার বলি, ক্যাবেজটা হচ্ছে একটা আইল্যান্ড, এই চারপাশে অনেকগুলো জাহাজ বা মাছ ধরার জাহাজ বা বিভিন্ন নেভাল জাহাজগুলো দিয়ে ওই দ্বীপটাকে এমনভাবে র্যাপ করে ফেলা যাতে এই দ্বীপটা বাইরের কান্ট্রির সাথে কোনোভাবে আর যোগাযোগ করতে না পারে। এটা হচ্ছে আপনার ক্যাবেজ স্ট্র্যাটেজি। আর সালামি স্লাইসিং স্ট্র্যাটেজি হলো
ছোট 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 অনেকগুলো দ্বীপ বানাবে, অনেকগুলো ছোট ছোট কাজ করবে, যে কাজগুলো একসাথে পরে বলবে যে এই সবগুলো যেহেতু আমরা করেছি এই সবগুলাই আমাদের। তো এই যে কাজটা আনলফুলি কাজটা করা হয়, এটা হচ্ছে আপনার সালামি স্লাইসিং। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এবং পরীক্ষা আপনারা দুইটা ইউজ করে ট্রাই করবেন। ওকে, এখন আমরা যেটা দেখলাম যে যখন ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি আমরা দেখেছি তখন কিন্তু চীন ওখানে তার একটা যে পজিশন সেটা সে ক্লিয়ার করেছে যে চীন এটা মানে না। চীন ইউএসএ ইন্দো প্যাসিফিক যে স্ট্র্যাটেজি ওইটা চীন মানে না। চীন তাই ওইটাকে মোকাবিলা করার জন্য কিন্তু অনেকগুলো স্টেপ হাতে নিয়েছে, যেগুলো আমরা হয়তো পরে ভিডিওতে আবার দেখবো। বাট যখন চীন এই সাউথ চায়না সিতে নিজের অধিকার বা নিজের প্রতিপত্ত বিস্তার করতে চাচ্ছে, ঠিক তখন ইউএস কি বলতেছে? ইউএস কি এটার পক্ষে অবস্থান করতেছে নাকি বাইরে মানে বিপক্ষে অবস্থান করতেছে? একটা ব্যাপার খেয়াল করেন, আমেরিকা কিন্তু তার ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে একটা কথা বলেছে যে আমরা আগের চেয়ে আরো বহু শক্তিশালীভাবে আরো বহুগুণ শক্তি নিয়ে এই সাউথ চায়না সিতে অবস্থান করব। এটা কিন্তু তাদের যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি ওখানে বলা ছিল। তার মানে যখন ইন্দো প্যাসিফিকের মধ্যে সাউথ চায়না সিতে চীন এইভাবে সব দখল করার চিন্তা করতেছে, তাহলে বোঝাই যাচ্ছে অবশ্যই এখানে আমেরিকা কিছু না কিছু কাজ করবে। তো আমেরিকা কি করতেছে? আমেরিকা প্রথমে একটা কথা বলছে যে পিআরসি মানে পিপলস রিপাবলিক অফ চায়না হ্যাজ নো লিগাল গ্রাউন্ডস। তারা যে দাবিটা করতেছে এটা কোনো লিগাল না, হ্যাজ নো লিগাল গ্রাউন্ডস, একদম ডিরেক্টলি আমেরিকা এই কথা বলে দিছে। এরপরে উই সিক টু প্রিজার্ভ পিস অ্যান্ড স্টেবিলিটি। তাহলে আমেরিকা কি চায়? আমেরিকা এখানে পিস অ্যান্ড স্টেবিলিটি চায়। আমেরিকা তো এখানে না আসলেও চলতো, বাট আমেরিকা কিন্তু বলে দিছে তারা আগের চেয়ে আরো বহুগুণ শক্তি নিয়ে এখানে থাকবে। আর যখন বহুগুণ শক্তি নিয়ে এখানে থাকবে তখন তো অবশ্যই এখানে যে বাধা দিচ্ছে তার বিরুদ্ধে তার অবস্থান নিতে হবেই। তার বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য সে বলেছে উই সিক টু প্রিজার্ভ পিস অ্যান্ড স্টেবিলিটি। সেখানে ফ্রিডম চায়, সেখানে চাচ্ছে ইন্টারন্যাশনাল ল অনুযায়ী কাজগুলো হবে। যেমন ইউএনসিএলওএস আনক্লসের যে লটা আছে এই লটা হচ্ছে মোটামুটি মেইন ল। তো যদি এখানে থাকতে হয় অবশ্যই সবাইকে এই লটা মানতে হবে। এন্ড আমেরিকাও বলতেছে যে এখানে অবশ্যই সবার স্বাধীনতা আছে, এন্ড সবাই এই ইন্টারন্যাশনাল যে লটা আছে এই লটা মেনটেন করে চলতে হবে। আনইম্পিডেড ফ্লো অফ কমার্স। আপনাদের অবশ্যই মনে আছে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে ইউএসএ বলেছিল তারা কি চায়? তারা চায় ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো প্যাসিফিক। এখন এখানে যদি কেউ বাধা দেয় তাহলে কি এটা ফ্রি থাকবে? অবশ্যই ফ্রি থাকবে না। এই জন্য বলছে যে মেনটেইন দ্য আনইম্পিডেড মানে কোনো বাধাহীন বা ফ্রি অ্যান্ড ওপেন ফ্লো অফ কমার্স। ওকে, 9 ড্যাশ লাইন হ্যাজ নো লিগাল বেস। যেটা মেইন কথা, 9 ড্যাশ লাইন কিন্তু চীন বলতেছে কি নিয়ে? তাদের সেই সাং ডাইনাসিটি বা সাং রাজবংশের যে একটা যে হিস্টোরি সেটা নিয়ে বলতেছে, বাট এটার কোনো লিগাল বেস নাই। ওকে, আরেকটা ব্যাপার হচ্ছে যে ইউএসএ এখানে তার যে বন্ধু রাষ্ট্রগুলো আছে মানে আসিয়ান যে আছে, আসিয়ানের সাথে সে ডিপ অ্যান্ড অ্যাভয়েডিং ইন্টারেস্ট রয়েছে। কার সাথে? আসিয়ানের সাথে। অ্যান্ড এ রুলস বেসড ইন্টারন্যাশনাল অর্ডার। সে চাচ্ছে যে এই আসিয়ান যে কান্ট্রিগুলো আছে কান্ট্রিগুলোর সাথে সে রুল বেসড ইন্টারন্যাশনাল অর্ডার করবে। অর্থাৎ এখানে ইন্টারন্যাশনাল যে রুলগুলো আছে ওগুলাকে মেনে তারা এখানে বাণিজ্য করবে, এখানে তারা বা সমুদ্রে যে সম্পদগুলো রয়েছে সেটা আরোহণ করবে। এটা সে অবশ্যই রুল বেসড করবে। এটা হচ্ছে আমেরিকার লক্ষ্য। আপনাদের কাছে মনে হতে পারে যে আমেরিকা খুব ভালো, আমেরিকা তো সব একদম আইনের মতো চলে। ঘটনা আসলে ওইটা না। ঘটনা হচ্ছে এখানে চীন আছে তাই আমেরিকা থাকতে হবে। এরপরে হচ্ছে দ্য পিআরসি মানে পিপলস রিপাবলিক অফ চায়না কান্ট লফুলি অ্যাসার্ট আ ম্যারিটাইম ক্লেম মানে চীন কখনোই এটাকে নিজের বলে দাবি করতে পারে না। তারপরে ইউনাইটেড নেশন রিজেক্ট, একদম ডিরেক্টলি তারা রিজেক্ট করবে কোনটা? যে ক্লেম করতেছে 12 নটিক্যাল মাইলের মধ্যে। আমি একটু এখানে ব্যাকে যাই তাহলে আপনারা বুঝবেন 12 নটিক্যাল মাইলটা আসলে কি। 12 নটিক্যাল মাইলটা হচ্ছে ঠিক এখানে, এই যে দেখেন এখানে স্পেশাল ইকোনমিক জোনের মধ্যে 200 নটিক্যাল মাইল ছিল কি? 200 নটিক্যাল মাইল যেটার মধ্যে সে যে সম্পদ আছে সম্পদটা সে উত্তোলন করতে পারবে, সাথে সে আরেকটা কাজ করতে পারবে, সে যদি মাছ ধরতে পারবে এই 200 নটিক্যাল মাইলের মধ্যে। কিন্তু এখানে আরেকটা ঘটনা আছে। ঘটনা হচ্ছে
এই জায়গাটায় আরেকটু জায়গায় 12 নটিক্যাল মাইল, এই 12 নটিক্যাল মাইলের মধ্যে সে তার টোটাল সার্বভৌমত্ব রয়েছে। মানে সে এখানে যে মিলিটারি কাজও করতে পারবে, দেশের নিরাপত্তার জন্য যে মিলিটারি কাজটা সে এখানেও সেটা করতে পারবে। বাট সেটা পুরো 200 নটিক্যাল মাইলের মধ্যে পারবে না, 200-এর মধ্যে মাছ টাছ ধরতে পারবে। বাট এই 12 জায়গা হচ্ছে তার সার্বভৌমত্ব। এখানে সে চাইলে যে তার সামরিক যে কাজ, এই কাজটা এখানে চালাতে পারবে। এখন ঘটনা হচ্ছে ইউএসএ বলতেছে যে এই 12 নটিক্যাল মাইলের মধ্যে যে স্পার্টলি যে দ্বীপটা রয়েছে, ওই দ্বীপের যে 12 নটিক্যাল মাইলের মধ্যে চীন চলে আসছে, সে এটাকে ইউএসএ রিজেক্ট করে। কারণ স্পার্টলির 12 নটিক্যাল মাইলের মধ্যে সে চলে আসে, তার মানে স্পার্টলি দ্বীপ নিয়ে, স্পার্টলি দ্বীপের মালিক যে ধরলাম আমি সেটা ভিয়েতনাম, বা ধরলাম সেটা ফিলিপাইন্স, বা অন্য যে কান্ট্রি আছে সেখানে, তারা যে স্পার্টলি দ্বীপের কাছাকাছি গিয়ে যে একটা সামুদ্রিক নিরাপত্তা নিয়ে কাজ করবে, সেটা তার করতে পারবে না। কারণ সেখানে চীন আসছে। আর চীন না থেকে যদি ইউএসএ এর সাথে যদি ভিয়েতনামের সম্পর্ক এখানে ভালো, তো ইউএসএ আর ভিয়েতনাম ভালো সম্পর্ক হওয়ার কারণে যদি ভিয়েতনাম বা ওখানে মালয়েশিয়া বা যদি সিঙ্গাপুর বা ফিলিপাইন্স যেই এখানে সামরিক কাজটা করুক না কেন, আলটিমেটলি কাজটা কার? এই কাজটা কিন্তু ইউএস এর। বাট চীন যদি ওখানে চলে আসে, তাহলে কিন্তু ইউএসএ কাজটা করতে পারতেছে না। এই জন্যে ইউএসএ বলতেছে যে স্পার্টলি দ্বীপের 12 নটিক্যাল মাইলের মধ্যে যে চীন চলে আসছে, এটাকে তারা একদম একদম স্ট্রিক্টলি রিজেক্ট করে দিচ্ছে। ওকে, আমেরিকা স্টান্স কাদের সাথে? সাউথ ইস্ট এশিয়ান অ্যালায়েন্স। এরা কারা? আসিয়ান। বারবার এদের নামটা চলে আসলে, কারণ এদেরকে নিয়েই রাজনীতি। আসিয়ানের যে দেশগুলো, যে 10টা দেশ, এখন মোটামুটি 11টা হয়ে গেছে, প্লাস পূর্ব তিমির অ্যাড হয়েছে, এখন 11টা দেশ। এই 11টা দেশের সাথে হচ্ছে আমেরিকার বন্ধুত্ব, তাই বলেছে আমেরিকা স্ট্যান্ডস উইথ আসিয়ান। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা লাস্ট একটা পয়েন্ট, উই স্ট্যান্ড কারোর সাথে? ডিফেন্স অফ ফ্রিডম। মানে তারা এখানে ফ্রিডম চাচ্ছে, যারা এখানে ফ্রি অ্যান্ড ওপেন চাচ্ছে, আর সবাই যাতে তারা সার্বভৌমত্ব নিয়ে, মানে তার সামুদ্রিক যে সার্বভৌমত্ব, ওইটা নিয়ে কাজ করতে পারে। এটা হচ্ছে আমেরিকার এখানকার লক্ষ্য। তার আমরা বুঝতে পারছি আপনারা আমেরিকার যে পজিশনটা, যদি প্রশ্ন আসে আপনার সাউথ চায়না সি নিয়ে আমেরিকা অ্যান্ড চীনের দ্বন্দ্ব, তা আপনারা মোটামুটি চীনের যে কর্মকাণ্ডগুলো আছে ওগুলো সব এখানে দিবেন। পাশাপাশি এই কর্মকাণ্ডের পিছনে আমেরিকা কি বলছে, আমেরিকার মূল লক্ষ্যটা কি, আমেরিকা কি এটার পক্ষে না বিপক্ষে, এই পয়েন্টগুলো আপনারা এখান থেকে লিখে দিতে পারেন। আশা করি আপনারা মার্কটা তুলনামূলক একটু বেশি পাবেন। আর পুরোপুরি আমি এই আলোচনার মাধ্যমে আপনারা হয়তো পুরোপুরি এই সাউথ চায়না সির যে ডিসপিউট, এই বিষয়টা আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন। কারণ আমি একদম ছোট্ট করে আবার একদম উপসংহার টেনে দিই যে এই ডিসপিউটটা আসলে কি নিয়ে। ডিসপিউটটা হচ্ছে মেইনলি এক্সক্লুসিভ ইকোনমিক জোন নিয়ে। ওখানে যেই ইউনাইটেড নেশন কনভেনশন অফ দ্য ল অফ দ্য সি, ওদের যে 1982 সালে যে লটা দিয়েছে, ওই লতে হচ্ছে 200 নটিক্যাল মাইলের মধ্যে হচ্ছে ইকোনমিক জোন। এখানে তারা মাছ চাষ করতে পারবে, যেখানে যে সম্পদ রয়েছে সম্পদ আহরণ করতে পারবে, কারণ সাউথ চায়না সিতে প্রচুর পরিমাণ সম্পদ। তো এইটা আরোহণ করার অধিকার হচ্ছে ওখানকার যে দেশগুলো রয়েছে তাদের। বাট চায়না বলতেছে এই পুরো বিষয়টা হচ্ছে চায়নার। এটা নিয়ে দ্বন্দ্ব। এখানে দ্বীপগুলো রয়েছে, দ্বীপগুলো নিয়ে দ্বন্দ্ব। ওখানে কয়েকটা স্ট্র্যাটেজি ফলো করতেছে চায়না, ক্যাবেজ স্ট্র্যাটেজি অ্যান্ড সালামি স্লাইসিং স্ট্র্যাটেজি, এবং এরই প্রেক্ষিতে নতুন কিছু দ্বীপ বানাচ্ছে, এবং সেখানে আমেরিকার এন্ট্রি। আমরা আগেই বলেছি, যেখানে আমেরিকার আধিপত্য সেখানে চীনের এন্ট্রি, যেখানে চীনের আধিপত্য সেখানে ইউএস এর এন্ট্রি। আর এই পুরো এন্ট্রি আর আধিপত্য এটা ঘটতেছে আমাদের ইন্দো প্যাসিফিক অঞ্চল নিয়ে। এই জন্য ইন্দো প্যাসিফিক অঞ্চলটা হচ্ছে রাজনীতির মূল কেন্দ্রবিন্দু। তো এখন এই যে কাজগুলো ঘটতেছে, এর মাঝে তারা কিছু জোট গঠন করেছে। ইউএসএ কিছু জোট গঠন করেছে, ঠিক পাশাপাশি চায়নাও কিছু জোট গঠন করেছে। তো এই জোট গঠনের ভিডিও দেখতে হলে আপনাকে পর্ব 4 এবং আমাদের শেষ পর্ব, ইন্দো প্যাসিফিক যে রাজনীতির যে সিরিজটা, এটা শেষ পর্ব হচ্ছে পর্ব 4। ওই 4 দেখে আপনারা হচ্ছে এখানকে যে জোটগুলো রয়েছে সেগুলো জানতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।